আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কথায় হ্যাঁ, এই তো তো আমরা আজকে তাপগতিবিদ্যার 6 নাম্বার লেকচার শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এই 6 নাম্বার লেকচারে আমরা বেশ কিছু জিনিস, আরো নতুন জিনিস শিখব। তো সবাই একটু আস্তে আস্তে চলে আসেন, সবাই একটু চলে আসেন। এরপর ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে আমাদের আলাপ আলোচনা কথাবার্তা এগুলো শুরু করব। আমরা আলাপ আলোচনা শুরু করব খুব তাড়াতাড়ি। হ্যাঁ, দেখেন আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেই জিনিসটা আমাকে আপনারা একটু জানাবেন। আমার কথাবার্তা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেই জিনিসটা আমাকে একটু জানাবেন ওস্তাদ। হ্যাঁ, শোনা যায় ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম প্রভা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহিম, ওয়ালাইকুম সালাম। ওকে, তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে, সেটা হলো মোলার তাপ ধারণ ক্ষমতা। চিকন করে রাখি কি, চিকন করে লেখে সম্ভবত রিপন স্যার। আচ্ছা, নিয়ে কথা বলবো সেটা হলো মোলার তাপ ধারণ ক্ষমতা, বা এটাকে আমরা বলি মোলার আপেক্ষিক তাপ। মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? সরি, মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ। একটু বেহা হয়ে গেছে লেখাটা এরকম একটু সোজা করে দিতে হবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা বলি মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি or molar specific heat। molar heat capacity or molar specific heat। ওকে, এখন এটা কি? এটা হলো কোনো গ্যাসের এক মোল এর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, তাহলে আমরা কি বললাম?
কোন গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার হিট ক্যাপাসিটি বা মোলার স্পেসিফিক হিট বলবো। তাইলে আমরা এখানে লিখতে পারি n মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি কেলভিন, ডেল টি বাড়াতে প্রয়োজনীয় তাপ ডেল কিউ। এন মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি বাড়াতে প্রয়োজনীয় তাপ ডেল কিউ। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ হবে ডেল কিউ বাই এন ডেল টি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মোলার তাপ ধারণ ক্ষমতা। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি হইল ডেল কিউ বাই এন ডেল টি। ঠিক আছে, এর ইউনিট হইল, এর একক হইল জুল পার মোল পার কেলভিন। এর ইউনিট হইল জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ আমাকে একটু বলেন। এতটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। এতটুকু আপনি পই পই করে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। অনেক নয়েজ, কই নয়েজ? এতটুকু বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ আমাকে একটু বলেন। এতটুকু আমাকে আমি তো ওরকম নয়েজ পাচ্ছি না। আমি তো ওরকম নয়েজ ক্যান্সেলেশন তো অন করা, নয়েজ ক্যান্সেলেশন তো অন করা। আচ্ছা, এবার দেখেন এই যে মোলার তাপ ধারণ ক্ষমতা, এইটা আবার 2 পদের হয়। ঠিক আছে, এই মোলার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে, এটা আবার 2 পদের হয়। ঠিক আছে, এটা আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে, মোলার হিট capacity at constant pressure আরেকটা হচ্ছে, এটা হলো স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, এটাকে সিপি দ্বারা আমরা ডিনোট করি, সিপি। আরেকটা হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে,
মোলার হিট ক্যাপাসিটি at constant volume. Constant volume CV, ঠিক আছে। তাহলে মোলার তাপ ধারণ ক্ষমতা এটা দুই প্রকার আছে, একটা হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, আরেকটা হলো স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। এবং মনে রাখবেন দুইটার ক্ষেত্রে সমীকরণ একই, ডেল কিউ বাই এন ডেল টি, এখানে ডেল কিউ বাই এন ডেল টি, দুইটার ক্ষেত্রেই সমীকরণ একই, দুইটার ক্ষেত্রেই সমীকরণ কি একই। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন ওস্তাদ, এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু আপনারা জানান, আমাকে একটু আপনারা বলেন ওস্তাদ। এতটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিনা আমাকে আপনারা একটু বলেন। ঠিক আছে, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা ওস্তাদ? ওকে, এইবার দেখেন দেখেন এই আমরা এটাকে এই যে সিপি সিভি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটা ধরেন সিপি আর সিভি কে আমরা এইভাবে লিখতে পারি, সিপি ইজ ইকুয়াল টু সিপি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এন ডেল টি, এভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা এইভাবেও লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু ডি কিউ বাই এন ডিটি। ঠিক আছে, এভাবে একভাবে লিখতে পারি, আমরা এই দুই ভাবেই লিখতে পারি। কিন্তু আবার সিভি কেও এইভাবে লিখতে পারি, সিভি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এন ডেল টি, অথবা সিভি ইজ ইকুয়াল টু ডি কিউ বাই এন ডিটি। ঠিক আছে, ক্যালকুলাসীয় ফরম্যাটে আমরা এইভাবে লিখতে পারি, চেঞ্জকে দেখানোর জন্য আমরা নরমাল ফরম্যাটেও লিখতে পারি ডেল দিয়ে। ওকে, দুইটার সমীকরণ এক হইলেও দুইটার সমীকরণ যদিও এক, তবুও সিপি ইজ গ্রেটার দেন সিভি। দুইটার সমীকরণ যদিও এক, তবুও স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার চেয়ে বেশি। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার চেয়ে বেশি। কিভাবে বেশি সেটা আমরা একটু বের করব। ঠিক আছে, কিভাবে বেশি সেটা আমরা একটু বের করব। আচ্ছা, ওকে, এই জিনিসটা মাঝখানে রাখি। হ্যাঁ, কিভাবে বেশি সেটা আমরা একটু বের করব। সেটা বের করার আগে আমরা একটা প্রবলেম সলভ করে নিই। ঠিক আছে, সেটা বের করার আগে আমরা একটা প্রবলেম সলভ করি।
আচ্ছা, এটা একটু হ্যান্ড আউট নিয়ে নেন, এটা একটু হ্যান্ড আউট নিয়ে নেন, ঠিক আছে? এটা একটু হ্যান্ড আউট নিয়ে নেন। ওকে, এটা একটু হ্যান্ড আউট নিয়ে নেন। আমি 1 সেকেন্ড একটা ছোট্ট কাজ করবো আমার ফোনে, ইমার্জেন্সি। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমরা একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা দেখেন, প্রবলেমটায় বলা আছে স্থির চাপে 8 গ্রাম অক্সিজেন 100 জুল তাপ শক্তি সরবরাহ করা হলে, অক্সিজেনে 100 জুল তাপ শক্তি সরবরাহ করা হলে গ্যাস কর্তৃকৃত কাজ ও গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। স্থির চাপে অক্সিজেনের মোলার তাপ ধারণ ক্ষমতা 9.1 জুল পার মোল পার কেলভিন। এটা একটু সলভ করেন ওস্তাদ। এটা সলভ করার জন্য আমি আপনাদেরকে সময় দিব নট মোর দ্যান 1 মিনিট, 1 মিনিট সময় দিব। এটা করেন, 1 মিনিট সময়ের বেশি এইটা অঙ্ক করতে দেওয়া যাবে না। 1 মিনিট সময় দিব। খুব বেশি লম্বা ক্লাস না, 40 মিনিটের ক্লাস, 40-41 মিনিট পড়াবো। শুনেন, ফিজিক্স এমন ভাবে পড়তে হবে যাতে গায়েই না লাগে, ঠিক আছে? গায়ে লাগানো যাবে না কোনো কিছু, গায়ে লাগলে সমস্যা, গায়ে লাগানো যাবে না। চিল করতে 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 দেখবেন সব শেষ হয়ে যাবে, কোনো প্যারা নেই ইনশাআল্লাহ। এবার দেখেন, এটা আমরা কিভাবে সলভ করব দেখেন। এটাকে আমরা সলিউশন করব। কি বলছে? স্থির চাপে 8 গ্রাম অক্সিজেন 100 জুল তাপ শক্তি সরবরাহ করা হলে আমার গ্যাস কর্তৃকৃত কাজ ও গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। আর মোলার তাপ ধারণ ক্ষমতা 29.1 জুল পার মোল পার কেলভিন। এবার দেখেন, আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা আমি এখানে পাচ্ছি, তাই না? তো আমরা স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা সিপি ইজ ইকুয়াল টু কি জানি, ডেল কিউ বাই এন ডেল টি, তাই না? তাহলে এই জায়গা থেকে আমি ডেল টি বের করতে পারবো না? ডেল কিউ এন এর জায়গায় আমি স্মল এম বাই ক্যাপিটাল এম লিখতে পারবো না, ইন্টু সিপি লেখা যায় কিনা দেখেন। ডেল কিউ আমার কত দেওয়া আছে? ডেল কিউ হইল 100 জুল। স্মল এম কত দেওয়া আছে? 8 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত? 32।
সিপি কত দেওয়া আছে? সিপি হলো 29.1। তাহলে ডেলটির একটা মান এখান থেকে বের হবে কিনা, ডেলটির একটা মান এখান থেকে বের হবে কিনা, ঠিক আছে? এই ডেলটির এই মানটা বের হবে হইল 13.75 কেলভিন, 75 কেলভিন। এইবার বলছে গ্যাস কর্তৃক কৃত কাজ বের করতে। কৃত কাজ দেখেন, স্থির চাপে আমার কৃত কাজ কত? ডাব্লিউ বা ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। এখন আপনি বলবেন এখানে পিও নাই, ডেল ভিও নাই, আমি কিভাবে বের করব? কোনো টেনশন নাই। দেখেন, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি এর জায়গায় আমরা এভাবে লিখতে পারি, পি ভি এন আর ডেল টি। লিখতে পারি কিনা? এন আর ডেল টি লিখতে পারি। পি ডেল ভি এর জায়গায় এন আর ডেল টি লিখতে পারি, এন আর ডেল টি লেখা যায় কিনা? ধরেন V1 থেকে V2 তে যাইতে আমার কৃত কাজ হইল nRT2 মাইনাস nRT1, তাহলে কি nR ডেল টি না? PV ইজ ইকুয়াল টু nRT থেকে লিখতে পারি কিনা? n মানে কত? স্মল m বাই ক্যাপিটাল M আর ডেল টি। স্মল m হচ্ছে 8, ক্যাপিটাল M হচ্ছে 32, আর হচ্ছে 8.314। ডেল টি আমার কত? ডেল টি হচ্ছে আমার 13.75। তাহলে এইখানে ডেল ডাব্লিউ কত হবে বলেন তো ওস্তাদ? কত হবে? 28.58, 28.58 জুল, 58 জুল। ঠিক আছে, ডেল ডাব্লিউ পাইছি। এইবার দেখেন আমরা কি জানি? ডেল কিউ ইজ ইকুয়াল টু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এই জায়গা থেকে আমি ডেল ইউ বের করতে পারবো না, অন্তস্থ শক্তির পরিবর্তন। অন্তস্থ শক্তির পরিবর্তনও চাইছে এই জায়গায়, অন্তস্থ শক্তির পরিবর্তন চাইছে না, তাই না? চাইছে না। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু, দেখেন, ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ডেল কিউ 100, ডেল ডাব্লিউ 28.58 এত জুল। ঠিক আছে, 71.42 জুল, 71.42 জুল, 1.42 জুল। এখানে অ্যান্সার তিনটাই, ঠিক আছে? ও না, অ্যান্সার দুইটা, কৃত কাজ আর অন্তস্থ শক্তির পরিবর্তন। দেখ, এটা একটা অ্যান্সার, এটা আরেকটা অ্যান্সার। ওকে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, তো একটু আগে আমরা বলছিলাম সিপি ইজ গ্রেটার দেন সিভি। একটু আগে আমরা বলছিলাম সিপি ইজ গ্রেটার দেন সিভি। দেখেন, আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে সম আয়তন প্রক্রিয়ায়, ঠিক আছে, সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায়, তাহলে আয়তন যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সিভি স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা ইজ ইকুয়াল টু ডেল কিউ
বাই এন ডেল টি, তাহলে এই জায়গায় ডেল কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি লেখা যায় কিনা? ডেল কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি লেখা যায়? হ্যাঁ, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি লেখা যায়। ওকে, আচ্ছা, আবার সমচাপ প্রক্রিয়া, চাপ যদি সমান হয় বা অন্য যে কোনো প্রক্রিয়ায় আমরা লিখতে পারি না যেখানে চাপ সমান, সিপি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এন ডেল টি, অতএব সি ডেল কিউ ইজ ইকুয়াল টু এন সিপি ডেল টি লিখতে পারি কিনা? হ্যাঁ, আচ্ছা, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সমায়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, সমায়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, অতএব ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি। তাহলে সকল ক্ষেত্রে এন সিভি ডেল টি মানে অন্তস্থ শক্তির পরিবর্তন আসলে এন সিভি ডেল টি সমান ডেল ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি, এটার সমান অন্তস্থ শক্তির পরিবর্তনের সমান ডেল ইউ, ডেল ইউ অন্তস্থ শক্তির পরিবর্তন এন সিভি ডেল টি সমান হবে। তাহলে অন্য ক্ষেত্রে ডেল কিউ ইজ ইকুয়াল টু এন সিপি ডেল টি, তাহলে ডেল কিউ আমরা লিখতে পারি না ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা এই জায়গায় আলাদা করি নাহলে এটা কনফিউজিং হবে। হ্যাঁ, আচ্ছা, এবার ডেল কিউ ইজ ইকুয়াল টু সকল এন সিপি ডেল টি লিখতে পারি, এন সিপি ডেল টি, ডেল ইউ কত এন সিভি ডেল টি, ডেল ডাব্লিউ কত পি ডেল ভি, ঠিক আছে? তাহলে এন সিপি ডেল টি ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি প্লাস পি ডেল ভি রে কি লিখতে পারি, এন আর ডেল টি। তাহলে দেখেন এইখানে আমি এন ডেল টি ইন্টু সিপি লিখতে পারি না? এইখানে এন ডেল টি যদি কমন নেই তাহলে সিভি প্লাস আর লিখতে পারি না? পারি। দুই পাশ থেকে এন ডেল টি যদি চলে যায় তাহলে সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, তাই না? তাহলে সিভির সাথে আর যোগ করলে সিপি সমান হয়, বা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এইটা একটা সম্পর্ক এবং এই সম্পর্কের দ্বারাই আমরা বুঝতে পারি দাস সিপি ইজ গ্রেটার দেন সিভি। ঠিক আছে, লিখে ফেলেন। আবু বকর সিদ্দিক, এটা কত অধ্যায়? মানে তাপগতিবিদ্যার চলতেছে, ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার। এত দিনে আইসা বলে এটা কত অধ্যায়? করা হয়েছে ওস্তাদেরা? বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন? না না, প্রমাণ আসে না,
কয় এই প্রমাণ ক্ষতে আসে, এরকম প্রমাণ আসে না দুষ্টু ছেলেরা, এ প্রমাণ আসে না। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানব, ঠিক আছে? জিনিসটা হইল গামা কি। গামা কি? এটা হইলো আমার কোশ্চেন। গামা কি? গামা হইল স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা ও স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার অনুপাতকে গামা বলে। তাহলে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার অনুপাতকে আমরা কি বলবো? গামা বলবো ওস্তাদ। এবার দেখেন, তাহলে গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। এই গামা কেন লাগবে? আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যায় ক্যালকুলেশন করার জন্য আমার এই গামা দরকার। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্যালকুলেশনের জন্য আমার এই গামাটা পই পই করে দরকার। দেখেন, এইবার আমরা একটু এই গামার মানগুলা বের করব। আপনাদের মনে আছে কিনা অন্তস্থ শক্তির পরিবর্তনের আমরা সমীকরণ বের করছিলাম, ডেল ইউ ইজ ইকুয়াল টু এফ বাই টু এন আর ডেল টি। এক মোল গ্যাসের জন্য অন্তস্থ শক্তির পরিবর্তন, এটা কি? এন মোল গ্যাসের জন্য, এক মোল না, এন মোল গ্যাসের জন্য অন্তস্থ শক্তির পরিবর্তন মনে আছে আপনাদের? এন মোল গ্যাসের জন্য অন্তস্থ শক্তির পরিবর্তন, এটা মনে আছে ওস্তাদ? মনে আছে? দেখেন, এই আপনারা আমাকে একটু বলেন তো, আমি বকবক করে যেতেছি, এই আপনারা বুঝছেন কিনা, আমার পড়াগুলো বুঝতেছেন কিনা? আপনাদের কি বোরিং লাগতেছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি মানে হচ্ছে রাগ হচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা কি কনফিউজ মনে হচ্ছে আপনাদেরকে? এটি আমার ক্লাস বুঝতে কি আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে ওস্তাদ? আমাকে একটু জানান। হ্যাঁ, গামার ভ্যালু 1 এর বড় হবে যেহেতু সিপি ইজ গ্রেটার দেন সিভি। হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি যে সিপি ইজ গ্রেটার দেন সিভি, অতএব গামা অলওয়েজ গ্রেটার দেন 1।
কথাবার্তা একদম মানে অবশ্যম্ভাবী কথাবার্তা। ওকে ওকে, আচ্ছা এবার দেখেন তো n মোল গ্যাসের জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমরা বের করছি। এবার দেখেন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ কি হবে বলেন তো? গ্যাসের তাপমাত্রা 1 মোল, তাহলে এন এর জায়গায় 1, আর তাপমাত্রার পরিবর্তন কত? ডেল টি, মানে 1 কেলভিন, এটাও 1, তাহলে এটা 1 এটা 1, তাহলে হবে কি F/2 আর, ঠিক কিনা? ওকে, এবার দেখেন আরেকটা জিনিস আমরা জানি, স্থির আয়তনে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ, তাই না? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ, আর স্থির আয়তনে ডেল কিউ কত? এন সিভি ডেল টি, ঠিক আছে? এন সিভি ডেল টি, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ। যদি ডেল টি ইজ ইকুয়াল টু 1 কেলভিন হয় তবে, ঠিক আছে, ডেল টি যদি 1 কেলভিন হয় এবং 1 মোল গ্যাস হয়, তবে ডেল কিউ ইজ ইকুয়াল টু, দেখেন এন সিভি ডেল টি, এন 1 মোল, ডেল টি 1 কেলভিন, ঠিক আছে? তাহলে এইটা স্থির আয়তনে হচ্ছে এন সিভি ডেল টি, তাহলে এন 1 ডেল টি 1, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু কি? সিভি, ঠিক কিনা? আর ডেল কিউ যদি সিভি হয় তাহলে ডেল ইউ ও সিভি, তাহলে ডেল কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডেল ইউ ইজ ইকুয়াল টু সিভি। ডেল ইউ এর জায়গায় আমরা আবার কি লিখতে পারি? F/2 আর ইজ ইকুয়াল টু সিভি, ঠিক কিনা? ঠিক আছে, তাহলে অতএব সিভি বাই আর ইজ ইকুয়াল টু F/2, এটা লিখতে পারি কিনা? এইটুকু লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, এইটুকু যদি আমি লিখতে পারি, দেখেন আবার একটু আগে আমরা কি পড়ছি? একটু আগে আমরা, আসসালামু আলাইকুম, 10 মিনিট ক্লাস আছে, এক্ষুনি অফলাইন, আচ্ছা যা না, আচ্ছা আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে দুই পাশে আমরা কি করতে পারি? দুই পাশে আমরা সিভি দ্বারা ভাগ করে দিতে পারি না? দুই পাশে যদি সিভি দ্বারা ভাগ করি তাহলে হবে সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি 1 ইজ ইকুয়াল টু আর, এইটুকু আমরা লিখতে পারি কিনা? তাহলে সিপি বাই সিভি এইটাকে আমরা কি লিখতে পারি? গামা, গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি? সরি, গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু, ও এখানে কি হবে? আর বাই সিভি, শুধু আর কেন? দুই পাশে তো সিভি দ্বারা ভাগ হবে, আর বাই, এখানে আর, এখানে আর, এখানে আর বাই সিভি
এখানেও আর বাই সিভি, গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিভি। সিভি বাই আর হইলো এফ বাই 2, তাহলে আর বাই সিভি কি হবে 2 বাই এফ, গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 বাই এফ। ওকে ওকে, অতএব গামা ইজ ইকুয়াল টু কি হবে 2 বাই এফ প্লাস 1, এটা হলো গামার মান। ঠিক আছে, দেখেন ফিস ফিস করে রিপন স্যারের সাথে কথা বললি, রিপন স্যার আসছিল। এতটুকু বোঝা গেছে? এবার দেখেন, এবার এইখান থেকে গামার মান বের করতে পারি। দেখেন এক পারমাণবিক গ্যাসের জন্য পারমাণবিক কি বিগ লেখছি, বিগ শু, লজ্জা লজ্জা লজ্জা। ঠিক আছে, গ্যাসের জন্য F is equal to 3, অতএব গামা is equal to 2 by 3 plus 1। ঠিক আছে, 2 by 3 plus 1, এটা আসবে 1.6, ক্যালকুলেট করে দেখবেন 1.6 আসবে বা 1.67 আসবে। ওকে, আবার দ্বিপারমাণবিক গ্যাসের জন্য এফ কি ডিগ্রি অফ ফ্রিডম, কিন্তু স্বাধীনতার মাত্রা F is equal to 5, gamma is equal to 2 by 5 plus 1, এখানে আসবে 1.41। আর বহু পারমাণবিক গ্যাসের জন্য F is equal to 6, gamma is equal to 2 by 6 plus 1, এখানে আসবে 1.33। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাসে আমাদের আয়োজন। আজকে এর চেয়ে আগে আগাবো না, এরপর আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া শুরু করব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পরে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যখন আমরা সবকিছু শিখে যাব, তখন আমরা ব্যাপক পরিমাণে প্রবলেম সলভ করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।